বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী। সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তে মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বের বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সেই জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনি মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। প্রযুক্তি আর প্রকৌশল বিদ্যার এক অনন্য নজির স্থাপন করল চীন। দেশটির হাইনান প্রদেশে একটি বিশাল এলএনজি স্টোরেজ ট্যাঙ্কের ওপর বসানো হয়েছে 821 টন ওজনের একটি দানবীয় গম্বুজ। তবে অবাক করার মতো বিষয় হলো, এই বিশাল কাঠামোটি ওপরে তুলতে কোনো ক্রেন ব্যবহার করা হয়নি, বরং ব্যবহার করা হয়েছে বাতাসের চাপ। চীনের জ্বালানি নিরাপত্তার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আফরিন মিম। চীনের হাইনান দ্বীপে চলছে জ্বালানি খাতের এক বিশাল কর্মযজ্ঞ। পাইপ চায়না সফলভাবে সম্পন্ন করেছে দানবীয় এক গম্বুজ বা ডোম উত্তোলনের কাজ। 821 টন ওজনের এই বিশাল গম্বুজটিকে প্রায় 43 মিটার উচ্চতায় তোলা হয়েছে। অবাক করা বিষয় হল, কোনো বিশালাকার ক্রেন নয়, নিউমেটিক লিফটিং বা বাতাসের চাপের মাধ্যমে এটিকে উপরে তোলা হয়। ইঞ্জিনিয়ারদের জন্য এটি ছিল এক বিশাল চ্যালেঞ্জ। ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে রিয়েল টাইমে এর গতিপথ পর্যবেক্ষণ করা হয়েছে। গম্বুজ এবং ট্যাঙ্কের কাঠামোর মধ্যে বিচ্যুতি ছিল মাত্র 2 মিলিমিটারের কম। এই প্রকল্পে আধুনিক ডিজিটাল কন্ট্রোল প্রযুক্তি ব্যবহার করে স্টোরেজ ট্যাঙ্কের গম্বুজ তোলার পুরো প্রক্রিয়াটি রিয়েল টাইমে নজরদারি করা হয়েছে। ফলে গম্বুজ ও কম্প্রেশন রিংয়ের মধ্যে সামান্যতম অমিলও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে মাত্র 2 মিলিমিটারের মধ্যে। এই সফল কাজটি শুধু ভবিষ্যতে ট্যাঙ্ক নির্মাণকে দ্রুত ও সহজ করেনি, বরং হাইনানকে আসিয়ান অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ এলএনজি সরবরাহ কেন্দ্র এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি বড় গুদাম ও পণ্য পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শক্ত ভিত্তি তৈরি করেছে। হাইনান এলএনজি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 2,20,000 ঘনমিটার ক্ষমতার 3টি বিশাল ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। এরই মধ্যে প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে, যা 2027 সালের মধ্যে পুরোপুরি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পুরো প্রকল্পটি শেষ হলে এই সুবিধা কেন্দ্রে গ্যাস সংরক্ষণের ক্ষমতা দ্বিগুণ হবে, যা দক্ষিণ চীনের উপকূলীয় অঞ্চলে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহ এবং জরুরি পরিস্থিতিতে গ্যাসের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আফরিন মিম, সিএমজি বাংলা। মহাবিশ্বে কত কিছুই জানার বাইরে, সেই রহস্য উন্মোচনে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে আসছেন চীনের বিজ্ঞানীরা। মহাবিশ্বের গঠন ও বিবর্তন আরও গভীরভাবে বোঝার লক্ষ্যে বিশ্বের সবচেয়ে বড় মহাজাগতিক সিমুলেশন হাইপার মিলেনিয়াম উন্মোচন করলেন চীনের বিজ্ঞানীদের নেতৃত্বে আন্তর্জাতিক গবেষক দল। প্রকাশিত এই সিমুলেশনটি একটি শক্তিশালী ডিজিটাল অনুষঙ্গ হিসেবে কাজ করবে, যার মাধ্যমে মহাবিশ্বের দীর্ঘমেয়াদী পরিবর্তন ও গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করা সম্ভব। লুৎফর কবিরের প্রতিবেদনে জানব বিস্তারিত। মহাজগতের রহস্য নিয়ে সেই সৃষ্টির শুরু থেকেই মানুষের কল্পনার শেষ নেই। কি আছে দুনিয়ার বাইরে? মানুষ প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করে হাতড়েছে উত্তর। যুগের পর যুগ বিজ্ঞানীদের অনুসন্ধানের ফলে আজ মহাজগতের অনেক কিছুই আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, কিন্তু আজও থেমে নেই জানার সেই ক্ষুধা। মহাবিশ্বের গঠন ও বিবর্তন আরও গভীরভাবে বুঝতে বিশ্বের সবচেয়ে বড় মহাজাগতিক
হাইপার মিলেনিয়াম সিমুলেশনটি উন্মোচন করে সাড়া ফেলেছেন চীনের বিজ্ঞানীদের নেতৃত্বে এক আন্তর্জাতিক গবেষক দল। বৃহস্পতিবার প্রকাশিত এই সিমুলেশনটি একটি শক্তিশালী ডিজিটাল টুলস হিসেবে কাজ করবে, আর এতে মহাবিশ্বের দীর্ঘ সময় চলা পরিবর্তন ও গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করা সম্ভব মনে করেন গবেষকরা। আমরা জানি মহাবিশ্বের সূচনা হয়েছিল বিগ ব্যাংয়ের মাধ্যমে। তখন থেকে এর গঠন একটি অত্যন্ত সুষম অবস্থা থেকে ক্রমান্বয়ে বিবর্তিত হয়ে জটিল কাঠামোতে রূপ নেয় এবং অবশেষে একটি মহাজাগতিক জালের রূপ নিয়েছে, যা এখন জানার নতুন দুয়ার খুলে গেল। গবেষকদের মতে এই সিমুলেশন 12 বিলিয়ন আলোকবর্ষ দৈর্ঘ্যের একটি বিশাল ঘনকের ডিজিটাল আকৃতি তৈরি করা হয়েছে, যেখানে ব্যবহার করা হয়েছে প্রায় 4.2 ট্রিলিয়ন ভার্চুয়াল ডার্ক ম্যাটার কণা। অ্যান্ড বডি নিউমেরিক্যাল সিমুলেশন পদ্ধতির মাধ্যমে গেল 10 বিলিয়ন বছরে মহাবিশ্বের বৃহৎ কাঠামো কিভাবে গড়ে ওঠে সেটাই এতে পুনর্গঠন করেছেন বিজ্ঞানীরা। সহজভাবে বললে বিজ্ঞানীরা একটি সুপার কম্পিউটারের ভেতরে ভার্চুয়াল মহাবিশ্ব তৈরি করেছেন, যা বিগ ব্যাংয়ের পরবর্তী সময় থেকে শুরু করে মহাকর্ষের প্রভাবে ধাপে ধাপে কিভাবে গ্যালাক্সি ও অন্যান্য কাঠামো তৈরি করা হয়েছে তা বোঝা। এই কৃত্রিম মহাবিশ্বের সাহায্যে সৌরজগৎ ও মহাজাগতিক বস্তুর জন্ম ও বিকাশের প্রক্রিয়া বিশ্লেষণ করা যাবে। এছাড়া চীনের মহাকাশ গবেষণা টেলিস্কোপ এবং ইউরোপের মহাকাশ সংস্থার ইউক্লিড মিশনের মতো গ্যালাক্সি জরিপ কর্মসূচিতেও সহায়ক হবে। এই সাফল্য কম্পিউটার সিমুলেশন ভিত্তিক মহাকাশ বিজ্ঞানে চীনের অগ্রগতির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। লুৎফর কবির, সিএমজি বাংলা। মহাকাশ গবেষণার ইতিহাসে চাঁদের বুক থেকে এক দুর্লভ খনিজের সন্ধান পেলেন চীনের বিজ্ঞানীরা। চীনের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হাত ধরে আবিষ্কৃত এই খনিজটি হল মানবজাতির শনাক্ত করা 11তম চন্দ্র খনিজ, যার নামকরণ করা হয়েছে সিরিয়াম ম্যাগনেসিয়াম ছাংসাইট। মানুষের চুলের চেয়েও কয়েক গুণ সূক্ষ্ম এবং কাচের মতো স্বচ্ছ এই খনিজটি কেবল বিজ্ঞানের জয়গান গায় না, বরং পৃথিবী ও চাঁদের সৃষ্টিতত্ত্বের রহস্যভেদে এক নতুন চাবিকাঠি হিসেবে আবির্ভূত হয়েছে। বিস্তারিত থাকছে আমার করা একটি প্রতিবেদনে। আধুনিক বিশ্বের ডিজিটাল মেরুদণ্ড হল কম্পিউটিং পাওয়ার বা গণনা ক্ষমতা। এতদিন এই ক্ষমতা কেবল বিশালাকার ভূপৃষ্ঠের ডেটা সেন্টারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার সেই সীমানা ছাড়িয়ে মহাশূন্যে শক্তিশালী কম্পিউটিং নেটওয়ার্ক গড়ে তোলার বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছে চীন। দেশটির শিল্প তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্পেস কম্পিউটিং বা মহাকাশ ভিত্তিক কম্পিউটিং শিল্পকে আরও শক্তিশালী ও প্রসারিত করতে কাজ করে যাবে। সহজ কথায়, স্পেস কম্পিউটিং হল কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশেই তথ্য প্রক্রিয়াকরণ বা কম্পিউটেশনাল কাজ সম্পন্ন করা। প্রথাগত ডেটা সেন্টারের তুলনায় এটি স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্তে নিরবচ্ছিন্ন কাভারেজ দিতে সক্ষম। ভূপৃষ্ঠের ডেটা সেন্টারের তুলনায় স্পেস কম্পিউটিংয়ের বেশ কিছু অনন্য সুবিধা রয়েছে। কম্পিউটিং স্যাটেলাইটগুলো লেজার যোগাযোগের মাধ্যমে সরাসরি কক্ষপথেই তথ্য বিশ্লেষণ করতে পারে। এর ফলে দুর্যোগের আগাম সতর্কবার্তা বা সম্পদ পর্যবেক্ষণের মতো জরুরি ক্ষেত্রে তথ্যের প্রাপ্তি কয়েক ঘন্টার পরিবর্তে মাত্র কয়েক সেকেন্ডে নেমে আসবে। এটি এমন এক সক্ষমতা যা সাধারণ ল্যান্ড বেসড কম্পিউটিংয়ের পক্ষে সম্ভব নয়। এছাড়াও মহাকাশে শক্তির সহজলভ্যতা এবং বিশাল এলাকা জুড়ে কাভারেজ দেওয়ার সুবিধার কারণে এটি অনেক বেশি সাশ্রয়ী ও কার্যকর। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই খাতের উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে। হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং এবং নিরাপত্তার জন্য একটি সুসংগত স্ট্যান্ডার্ড সিস্টেম তৈরি করা হবে। স্যাটেলাইটের জন্য বিশেষ করে রেডিয়েশন প্রতিরোধী চিপ এবং স্যাটেলাইটগুলোর মধ্যে লেজার যোগাযোগের প্রযুক্তি ও পণ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে এই উদীয়মান শিল্পের সব সম্ভাবনা খতিয়ে দেখতে এবং আধুনিক পণ্য তৈরিতে উৎসাহিত করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, স্পেস কম্পিউটিং কেবল যোগাযোগের গতি বাড়াবে না, বরং মহাকাশ গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে
এক নতুন যুগের সূচনা করবে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। দর্শক, এবার প্রাণ ও প্রকৃতি। বসন্তের আগমনে চীনের প্রকৃতি এখন অনন্য রূপ ধারণ করেছে, যা দেশটির পর্যটন ও অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করেছে। উত্তর পশ্চিমের কানসু প্রদেশের শুভ্র নাশপাতি ফুল, পূবের ফুচিয়ান প্রদেশে সুগন্ধি চাইনিজ ফ্রিঞ্জ এবং দক্ষিণ পশ্চিমের তিব্বতে গোলাপি পিস ব্লজমের সমারোহ পর্যটকদের মুগ্ধ করছে। এই প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীরা আধুনিক অবকাঠামো, পরিবেশ বান্ধব সেবা এবং সৃজনশীল উদ্যোগ গ্রহণ করেছে। মূলত ঐতিহ্য, আধুনিকতা ও প্রকৃতির এই মেলবন্ধন চীনের পর্যটন শিল্পকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করে তুলেছে। প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুরাজ বসন্তের আগমনে চীন এখন যেন এক জীবন্ত রূপকথা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশাল এই দেশটির প্রতিটি প্রান্ত এখন শিল্পীর তুলিতে একা এক বর্ণিল ক্যানভাস। কোথাও শুভ্র নাশপাতির ফুলের চাদর, কোথাও গোলাপি পিচ ব্লজম, আবার কোথাও চেরি ফুলের মায়াবী ঝর্ণা। প্রকৃতির এই অপরূপ দানকে কেন্দ্র করে চীনে এখন বইছে পর্যটনের জোয়ার, যা একসঙ্গে দেশটির অর্থনীতি ও জনজীবনে নিয়ে এসেছে নতুন এক প্রাণচাঞ্চল্য। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লিনশিয়া শহর এখন পর্যটকদের প্রধান গন্তব্য। এখানকার ঐতিহ্যবাহী নাশপাতি বাগানগুলোতে এখন ফুলের সমারোহ। পাহাড়ের ঢাল থেকে শুরু করে লোকালয়, সবই এখন সাদা ফুলের শুভ্রতা ঢাকা। স্থানীয় প্রশাসন এই প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন ব্যবস্থাকে করেছে আরও আধুনিক। সেখানে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব ডাইনিং এবং বিশ্রামাগার। প্রাচীন স্থাপত্যের মাঝে বসে দিগন্তজোড়া সাদা ফুলের সমারোহ দেখার এই সুযোগ মে মাস পর্যন্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌ এখন মম করছে চাইনিজ ফ্রিঞ্জ ফুলের সুবাসে। বিশেষ করে ঐতিহাসিক 3 লেসন অ্যান্ড 7 অ্যালিস এলাকায় এই ফুলকে কেন্দ্র করে শুরু হয়েছে বিশেষ সাংস্কৃতিক উৎসব। এখানকার ক্যাফেগুলো পর্যটকদের জন্য নিয়ে এসেছে অভিনব চমক। এই ফুলের থিম থেকে অনুপ্রাণিত হয়ে তারা তৈরি করেছে এপ্রিল নামক একটি 3D কার্টুন চরিত্র, যা ল্যাটে কফির উপরে ফুটিয়ে তোলা হয়। বড় বড় সাদা ফুলের গাছের নিচে বসে এই আধুনিক কফির স্বাদ নেওয়া পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা হিসেবে ধরা দিয়েছে। এই সৃজনশীল উদ্যোগ স্থানীয় ক্যাফে ও পর্যটন বাজারকে অভাবনীয়ভাবে চাঙ্গা করে তুলেছে। দক্ষিণ পশ্চিম চীনের শিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং চাংবো অ্যান্ড গ্র্যান্ড ক্যানিয়ন এখন যেন এক স্বর্গপুরী। মেঘে ঢাকা বিশাল পাহাড়ের পাদদেশে হাজার হাজার পিচ গাছ গোলাপি ও সাদা ফুলে ভরে উঠেছে। নীল আকাশ, তুষার শুভ্র পাহাড় আর নিচে এই রঙের মেলা, সব মিলিয়ে এক অপূর্ব বৈপরীত্য সৃষ্টি হয়েছে। মার্চ থেকে এপ্রিল পর্যন্ত বিস্তৃত এই মায়াবী রূপ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। এই দুর্গম পাহাড়ি এলাকাটি এখন ফুলের ছোঁয়ায় হয়ে উঠেছে উৎসব মুখর। বসন্তের এই পুষ্পশোভিত রূপ কেবল প্রাকৃতিক সৌন্দর্যই বাড়ায়নি, বরং চীনের পর্যটন শিল্পে এক নতুন গতির সঞ্চার করেছে। প্রতিটি প্রদেশ তাদের নিজস্ব বৈচিত্র্য আর উদ্ভাবনী চিন্তার মাধ্যমে পর্যটকদের আকৃষ্ট করছে। ফুলের এই সমারোহ চীনকে কেবল দর্শনীয় স্থান হিসেবে নয়, বরং এক নতুন সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। ইউনান প্রদেশের হেইলো পর্বতমালা ও কংলংহে সংরক্ষণাগারের গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি বন হল লাল বনমোরগের অন্যতম শেষ আশ্রয়স্থল। গৃহপালিত মুরগির এই পূর্বপুরুষরা বন্য পরিবেশে অত্যন্ত সতর্ক ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে। পুরুষ বনমোরগগুলো উজ্জ্বল রঙিন হলেও স্ত্রী বনমোরগরা ছদ্মবেশ ধারণে সহায়ক অনুজ্জ্বল রঙের হয়। এদের সমাজ ব্যবস্থায় একদলীয় আধিপত্য ও কঠোর সামাজিক শৃঙ্খলা বিদ্যমান, যা বিশেষ করে পানি পান বা খাবার গ্রহণের সময় লক্ষ্য করা যায়। প্রোটিনের চাহিদা মেটাতে এরা পোকামাকড় ও বুনো ফলমূলের উপর নির্ভরশীল।
বংশবৃদ্ধি ও নিরাপত্তার তাগিদে এরা যেমন লড়াকু, তেমনি রাতে হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচতে ওড়ার দক্ষতা কাজে লাগিয়ে গাছের মগ ডালে আশ্রয় নেয়। বন্যপ্রাণীর এই আদিম জীবনযাত্রা সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ আই লাভ মাউন্টেনের ৬ষ্ঠ পর্ব রেড জঙ্গল ফলে তুলে ধরা হয়েছে। এখন লাল বন মোরগের সান্ধ্যকালীন খাবারের সময়। গৃহপালিত মুরগির এই পূর্বপুরুষরা দেখতে অনেকটা আমাদের চেনা মুরগির মতোই, তবে আকারে কিছুটা ছোট। পুরুষ বনমোরগগুলোর গায়ে থাকে ধাতব উজ্জ্বলতা মাখানো রঙিন পালক, আর অন্যদিকে স্ত্রী বনমোরগগুলোর গায়ে রং কিছুটা অনুজ্জ্বল তামাটে, যা বনের পরিবেশে ছদ্মবেশ ধারণ করে শত্রুর হাত থেকে বাঁচতে সাহায্য করে। রঙের এই ভিন্নতা তাদের বেঁচে থাকা এবং প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন মোরগরা সাধারণত বহু বিবাহে অভ্যস্ত এবং একটি দলে একজনেই দলনেতা থাকে। তবে পরিবারের ভেতর নিজেদের আধিপত্য বজায় রাখতে স্ত্রী বনমোরগদের প্রায়ই লড়াই করতে হয়। খাবার খোঁজার সময় এরা সবসময় সতর্ক থাকে। পুরুষটি প্রহরীর মতো চারপাশ পাহারা দেয় আর বাকিরা খাবার খায়। এদের খাদ্য তালিকায় রয়েছে বনফুল, ফল, পাতা ও বীজ। এছাড়া ঝরা পাতার নিচে বা পলি মাটিতে লুকিয়ে থাকা পোকামাকড় তাদের উচ্চমানের প্রোটিনের চাহিদা মেটায়। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এদের প্রজনন ঋতু চলে, তাই এ সময় স্ত্রী মোরগদের পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে হয়। কংলংহ প্রাকৃতিক সংরক্ষণাগারে এখন শুষ্ক মৌসুম। মাটিতে পড়ে থাকা ফল আর বীজের দখল নিয়ে মাঝে মধ্যে স্ত্রী মোরগদের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়। এরা স্বভাবগতভাবেই কিছুটা লড়াকু। পুরুষ মোরগদের পায়ে থাকা ধারালো কাঁটা লড়াইয়ের জন্য এক মোক্ষম অস্ত্র। তবে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে পুরুষটি অনেক সময় পরিবারের জন্য নতুন কোনো খাবারের উৎস খুঁজতে খোলা জায়গায় চলে যায়। নদীর ধারের নুড়ি বিছানো চরে প্রচুর খাবার থাকে, আর এখানকার ছোট ছোট পাথরকুচি তাদের হজমে সাহায্য করে। পরিবারের সবাই মিলে একসাথে খাওয়ার জন্য পুরুষটি বিশেষ সাংকেতিক ভাষায় ডাক দেয়। খাবার প্রচুর থাকলে স্ত্রী মোরগদের বিবাদ মিটে যায়। তবে পানি খাওয়ার সময় তারা একটি কঠোর সামাজিক শৃঙ্খলা মেনে চলে, যেখানে মর্যাদাক্রম অনুযায়ী প্রত্যেকে নিজের সিরিয়াল আসার অপেক্ষা করে। দিনের বেলা মাটিতে খাবার খুঁজলেও রাতে এরা নিরাপত্তার জন্য গাছের মগডালে ঘুমায়। তাই ওরা এদের জন্য এক অপরিহার্য দক্ষতা। অন্ধকার নামার আগেই তারা বনের গহীনে নিজেদের ঠিকানায় ফিরে যায়। চীনে লাল বনমোরগের জন্য যে অল্প কিছু আবাস স্থল টিকে আছে, কংলংহ তার মধ্যে অন্যতম।
এখানে তারা তাদের হাজার বছরের প্রাচীন জীবনধারা অক্ষুণ্ণ রেখে টিকে আছে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরও বহু বিষয়, আরও না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসব আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।